নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ডায়েরি স্মৃতির রেখা পড়ে শোনাচ্ছি। আসুন আমরা শুনি স্মৃতির রেখার অন্তিম পর্ব। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনাদের ছোট ছোট কমেন্টস, লাইক করা আমাকে খুবই অনুপ্রাণিত করবে। কাল থেকে কি একরকম অজানা খুশিতে মন থেকে থেকে ভরে উঠছে। ওই দূরের নীল পাহাড়টার পাশের দিকে চেয়ে থাকলেই সে আনন্দটা পাই। কাল তাই ভাবছিলাম, হে বিশ্বদেব, কি অপূর্ব কাণ্ড সৃষ্টি করেছ এই মানুষের জীবনে, এই বিশ্বে। আজ সকালে উঠে গেলাম গঙ্গা স্নান করতে। ফিরে এসে কালীঘরে কলসি উৎসর্গ করে ভারী তৃপ্তি পাওয়া গেল। শুয়োরমারি থেকে সিদ্ধেশ্বর নাপিতকে রামচরিত ডেকে আনলে, কারণ মোহনের অসুখ করেছে। তারপর খাওয়ার পর একটু ঘুমোনো গেল। বড় গরমটা পড়ে গিয়েছে। দুপুরে রেড়িক্ষেতের কাজটা থেকে ফিরে আসতে হঠাৎ মনে হলো আজ চড়ক, 30শে চৈত্র। অমনি সারা গাটা যেন শিউরে উঠল। শত স্মৃতির দ্বার এক ঝাপটা হাওয়ায় খুলে গেল। দুপুরের খড় রৌদ্র ভরা আকাশের তলায় হলুদ রঙের বনমূলর ফুল, আকন্দ ফুল, বেগুনি কণ্টিকারি ফুল পোড়ো জমিটাতে অজস্র অনন্তের সন্ধান এনেছে। আমার ঘরের বাংলা ঘরের পিছনে ওইখানটায় দাঁড়িয়ে দূরের নীল পাহাড়গুলোর দিকে চেয়ে মনে পড়ল, এতক্ষণ আমাদের চড়কতলায় হয়তো দোকান পসার বসে গিয়েছে। হয়তো সেই গাছটার ছেলেবেলার মতো কাঁটা ভাঙছে। কাল গিয়েছে নীলের দিন। হয়তো গায়ে যাত্রা হবে, হয়তো কত আনন্দ হচ্ছে। পুরনো দলের কেউ কাঁটা ভাঙছে না, নতুন দলের ছেলেপিলেরা। শত জেলে এখনো বেঁচে আছে। আমাদের বাড়ির ভিটেটাতে নতুন পোতা পড়ে আছে, কতকাল আগের এক নববর্ষের জলদানের চিহ্ন। দাতা হয়তো বেঁচে নেই। কত যত্নে তোলা ছিল, সেই সজনে গাছটার মতো, কত যত্নে সঞ্চয় করা। সামনে বাঁশতলার ভিটেটাতে যেসব খোলা খাপড়া পড়ে আছে, কতকাল আগেকার কোন বিস্তৃত নববর্ষের ঘটদানের ভাঙা কলসির খোলা খাপড়া সেসব। ভাবতেও এই কালের অনন্ত প্রবাহের চিন্তা করেই গা কেমন শিউরে ওঠে। সৃষ্টি আছে, চন্দ্র আছে, অসীম বস্তুপিণ্ডগুলো আছে, কিন্তু মানুষ যদি না থাকতো তবে কিছু না। মানুষ আছে বলেই এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব, সুখের দুঃখের আনন্দ উৎস। অজানা গ্রহে নক্ষত্রে কি আছে জানি না, কিন্তু মনে হয় সেসব স্থান মরুভূমির নয়। তরুণ মুখের হাসি কান্নার সেসব অজানা দূরের জগতও জাগ্রত প্রাণস্পন্দনে ভরা। সেখানেও বিচিত্র সন্ধ্যাকাশে, বিচিত্র বনপর্বতের নির্জনতায় বিরহী একা বসে প্রিয়ার কথা ভাবে। মা হারানো ছেলের স্মৃতিতে চোখের জল ফেলেন। দেশকর্তারা বড় বড় কাজ করেন, বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়। এই পৃথিবীতে এই মানুষের মনের সুখ দুঃখ নিয়েই ভগবানের অপূর্ব কাব্য। এর সঙ্গে জীবজন্তুর গাছপালার দুঃখ তাঁর মনে আসে যদি, তবে তাঁর আনন্দের তুলনা কোথায়? 13ই এপ্রিল 1928, 30শে চৈত্র 1334। নববর্ষের দিনটা অনেক কাল আগের শৈশবের সেই সব কালবৈশাখীর দিনের কথা মনে পড়ে। সেই বৃষ্টির গন্ধ, মেঘান্ধকার, আকাশের মায়ায় মুগ্ধ হয়ে ঘরের কোণে বসা, কাঁথা পাতা, শিল পড়ার আশায় আগ্রহে আকাশের দিকে ঘন ঘন চাওয়া, ঘরের দাওয়ায় চেয়ার পেতে মেঘান্ধকার আকাশের দূর পূর্ব প্রান্তে চেয়ে বিদ্যুৎ চমক,
বৃষ্টির গন্ধ উপভোগ করতে করতে মনে পড়ল কত কথা। অনেক দূরে আজ আমার গ্রামে হয়তো চড়কের গোষ্ঠবিহার, ছেলেবেলার মতো মেলা হচ্ছে, কত হাসিমুখ ছেলে মেয়ে, পাড়াগাঁয়ের কত মাটির ঘর থেকে এসেছে। এতক্ষণ লাঠি খেলা চলেছে। 25 বৎসর আগের মতো হয়তো। 25 বৎসর আগের যে বালকের কথা মনে হয়, যার মনে কালবৈশাখীর অপূর্ব বার্তা আনত। 30, 50, 100, 1000, 3000 বছর কেটে যাবে। 3000 বছর পরেকার যে বাংলার ছবি আমি এই মেঘান্ধকার নির্জন সন্ধ্যাটিতে বাংলা থেকে দূরের দেশে এক জঙ্গল পাহাড়ের ধারে ঘরটিতে বসে মনে আনতে চেষ্টা করি, হয়তো সম্পূর্ণ নতুন ধরনের সভ্যতা, যার বিষয়ে আমরা কল্পনা করতে সাহস পাই না। সম্পূর্ণ নতুন ধরনের রাজনৈতিক অবস্থা তখন জগতে এসেছে। হয়তো ইংরেজি জাতির কথা প্রাচীন গ্রিক রোমানদের মতো ইতিহাসের গল্পের বিষয়ীভূত হয়ে দাঁড়িয়েছে। রেল, স্টিমার, এরোপ্লেন, টেলিগ্রাফ তখন প্রাচীন যুগের মানব সভ্যতার কৌতূহলপ্রদ নিদর্শন স্বরূপ সে ভবিষ্যৎ যুগের মানবের চিত্রশালিকায় রক্ষিত হচ্ছে। বর্তমান বাংলা ভাষা তখন আর কেউ বুঝতে পারবে না হয়তো। এ ভাষা একেবারে লুপ্ত হয়ে গিয়ে এর স্থানে সম্পূর্ণ নতুন এক ধরনের ভাষা প্রচলিত হয়েছে। বহুদূর ভবিষ্যতের ছবি। তখনও এই রকম কালবৈশাখী নামবে, এই রকম মেঘান্ধকার আকাশ নিয়ে, ভিজে মাটির গন্ধ নিয়ে, ঝড় নিয়ে, বৃষ্টির শিকড়সিক্ত ঠান্ডা জোলো হাওয়া নিয়ে, তীক্ষ্ণ বিদ্যুৎ চমক নিয়ে, 3000 বছর পরের বৈশাখ অপরাহ্নের উপর। তখন কি কেউ ভাববে 3000 বৎসর পূর্বের প্রাচীন যুগের এক বিস্তৃত কালবৈশাখীর সন্ধ্যায় এক বিস্তৃত গ্রাম্য বালকের ক্ষুদ্র জগৎটি এই রকম বৃষ্টির গন্ধে, ঝোড়ো হাওয়ায় কি অপূর্ব আনন্দে দুলে উঠত? এই মেঘান্ধকার আকাশের বিদ্যুৎ চমক, সকলের চেয়ে এই বৃষ্টির ভেজা সোদা সোদা গন্ধটা কি আশা, উদ্দাম, আকাঙ্ক্ষা দূর দেশের, দূরের উত্তাল মহাসমুদ্রের ঘটনাবহুল অস্থির জীবনযাত্রার কি মায়াছবি তার শৈশব মনে ফুটিয়ে তুলত। কোথায় লেখা থাকবে তার 3000 বৎসর পূর্বের এক বিস্তৃত অতীতের সেসব আনন্দভরা জীবনযাত্রা? বহুদিন পরে বাড়ি ফিরে মায়ের হাতে বেলের পানা খাওয়ার মধুময় চৈত্র অপরাহ্নটি, বাঁশবনের ছায়ায় অপরাহ্নে নিদ্রা ভেঙে পাপিয়ার যে মন মাতানো ডাক, গ্রাম্য নদীর ধারে শ্যাম তৃণদলের উপর বসে বসে কত গান গাওয়া, কত আনন্দ কল্পনা, এক বৈশাখের রাত্রিতে প্রথম বর্ষণসিক্ত ধরণীর সেই মৃদু সুগন্ধ যা তার নববিবাহিতা তরুণী পত্নীর সঙ্গে সে উপভোগ করেছিল। কোথায় লেখা থাকবে বর্ষাদিনের বৃষ্টিসিক্ত রাত্রিগুলোর সেসব আনন্দ কাহিনী? দূর ভবিষ্যতের সেসব তরুণ বালক বালিকার মনে এই কালবৈশাখীর নব আনন্দের বার্তা আনবে? কোন পথে তারা আসবে? এই সন্ধ্যায় বসে গভীরভাবে এ কথাগুলো ভাবতে ভাবতে কোন গভীরের মধ্যে ডুবে গেলাম। মেঘ ভরা নির্জন সন্ধ্যা, বিদ্যুৎ চমক, ঝড়ের শব্দ, হঠাৎ ওই জলের গন্ধে এক অপূর্ব বার্তার আনন্দে মন শিউরে উঠল। এই ঘন মেঘের পরপারে কোথায় যেন আছে অনন্ত প্রাণধারার উৎস, দিকে দিকে যুগে যুগে প্রবাহমান জীবনের উৎসব, নিত্য শাশ্বত আনন্দলীলা ও অনন্তের গভীর রহস্য, বিশালতা আর যা আছে তাদের বর্ণনা মানুষের ভাষায় নেই। কোনো ভাষায় ব্যাকরণে তার প্রতিশব্দ গড়তে পারেনি। অনন্ত, শাশ্বত, নিত্য, বিরাট প্রভৃতি মামুলি একঘেয়ে কথায় তার বর্ণনা শেষ হয়ে যায় না, বোঝানো যায় না প্রকৃত রূপ। যে শুধু
এই কালবৈশাখীর বৃষ্টির গন্ধ মেশানো দূর হাওয়ায়, ঘন মেঘের মধ্যে বিদ্যুৎ চমকে, ঘনান্ধকার আকাশের রহস্যে মনে আসে অনন্তের সে বেণুগীত। মানুষের চিন্তা বড় পঙ্গু, তার শক্তি নেই সেখানে পৌঁছয়। নক্ষত্রলোকে যদি কোনো দুঃসাহসিক মানুষ যেতে চায়, তবে রেল কি মোটর বাহন নির্দিষ্ট করলে তাকে চলবে না। তাকে জোগাড় করতে হবে আলোকের রথ। একমাত্র আলোকের গতি তাকে আশ্রয় করতে হবে সেখানে পৌঁছতে হলে। এমন একটা জিনিস আছে যা মনোজগতে আলোর রথের কাজ করে। মনোজগতের সুদূরের বাহন এই জিনিসটা লজিক সঙ্গত। শান্ত, সুষ্ঠু, ক্রমবদ্ধ, হুঁশিয়ার চিন্তা পদ্ধতি অবলম্বনে সেখানে পৌঁছতে তুমি লীলা সংবরণ করে ফেলবে, তবুও হয়তো পৌঁছতে পারবে না। সে জিনিসটা কি তা বোঝানো মুশকিল। শুধু অনুভব করে আস্বাদ করবার জিনিস সেটা। বার্গসন তাকেই ইনটুইশন বলেছেন বোধহয়, আমি ঠিক জানি না। আমাদের এই দেহটা যেমন এই পৃথিবীর, মৃত্যুটাও তেমনি এই পৃথিবীর। পৃথিবীর দেহটার সম্বন্ধ ঠিক জন্মের মতনই। মৃত্যুটা শাশ্বত জিনিস নয়, পৃথিবীর সঙ্গেই তার সম্বন্ধ শেষ হয়ে গেল। কিন্তু এদের পারে, এই অনিত্য মৃত্যুর পারে, পৃথিবীর পারে এক অনন্ত জীবন। পৃথিবীর এই মৃত্যু স্পষ্ট না হয়ে অক্ষুণ্ণ অপরাজিত দাঁড়িয়ে আছে। তা তোমার আমার সকলের। যুগে যুগে চিরদিন এই জ্ঞানটুকুই শুধু মানুষের দরকার, আর কিছু না। দেশে আজ অন্ন নেই, বস্ত্র নেই, জল নেই। যাঁরা সেসব দেবার ভার নেবেন বা নিয়েছেন, অত্যন্ত মহৎ তাঁদের উদ্দেশ্য সন্দেহ নেই। তাঁরা তা দিন, কিন্তু তার চেয়েও বড় দান হবে এই জ্ঞানটা। শুধু এই অনন্ত অধিকারের বার্তা মানুষের প্রাণে পৌঁছিয়ে দেওয়া। দেহের খাদ্য অনেকেই জোগাতে পারে, আত্মার খাদ্য কজন জোগায়? শুধু এই জ্ঞানটা। মানুষ মনে যখন বরণ করে নেবে, তখন দৈন্য দূর হবে, হীনতা কেটে যাবে, সংকীর্ণতা ধুয়ে মুছে পবিত্র হবে। কালবৈশাখী শিকড়সিক্ত স্নিগ্ধ আশীর্বাদের মতো এই অনন্ত অধিকারের বার্তা মানুষের বুভুক্ষু অজ্ঞানতা দগ্ধ মনে অমৃতের বর্ষণ করুক। দূর অজানা স্বপ্নজগতের কোণ থেকে বয়ে আসুক। মনোজগৎ মানুষের অপূর্ব সম্পদ। একে অবহেলা না করে দুঃসাহসিক আবিষ্কারকের উৎসাহ নিয়ে এক অজানা দেশসমূহ যদি অভিযান করতে বার হওয়া যায়, বিশ্বে বড় রাজ্য প্রতিষ্ঠা করা হবে। সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি বেশ দেখতে পাচ্ছি অনেক দূরের আমার গ্রামের চড়কতলার মেলা থেকে হাসি মুখে ছেলেমেয়েরা মেলা থেকে ফিরে যাচ্ছে। কারুর হাতে বাঁশের বাঁশি, কারুর হাতে মাটির রং করা ছোবা, মাটির পালকি। একদল গেল গাঙ্গুলিপাড়ার দিকে, একদল নতিডাঙ্গার মাঠের পথ বেয়ে ঘেঁটু ও নোনাবনের ধার দিয়ে ছাতিম বনের ছায়ায় ছায়ায় ধুলঝুরি মাধবপুরের খেয়াঘাটে যাচ্ছে। পার হয়ে ওপারের চাষা গায়ে যাবে। 5 বৎসর আগের যারা ছোট ছিল, এই রকম মেলা দেখে ভেপু বাজাতে বাজাতে তেলে ভাজা জিলিপি খেতে খেতে ফিরে গিয়েছিল, তারা এখন মানুষ হয়ে অনেক দিন কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। কেউ কেউ মারা গিয়েছে। কারুর জীবন ব্যর্থতায় দীনতায় ভরে গিয়ে বেঁচে থেকেও নেই। আজকার এই নিষ্পাপ, অবোধ, দায়িত্বহীন জীবনকোরকগুলোর 25 বৎসরের ভবিষ্যৎ জীবনের ছবি কল্পনা করতে বড় ভালো লাগে। দিদি, দুর্গা যেন রুক্ষ চুলে হাসি মুখে আঁচলে কদমা বেঁধে নিয়ে মুচকুন্দ চাঁপার অন্ধকার তলাটা দিয়ে বাড়ি ফিরছে। অপু, ও অপু, তোর জন্যে কত খাবার এনেছি, দেখ রে, ও অপু। 25 বৎসরের পার থেকে ডাক আসে। 1 বৈশাখ 1335 সাল।
আজকার দিনটি সত্যই মনে করে রাখবার মতো। সেই সকালে 8টার সময় ঘোড়া করে বার হওয়া গেল। কমলাকুণ্ডু গ্রামের বাড়ি বাড়ি রুগী দেখে বেড়ালাম। কৈশোর মেয়ে বেহারিদের বাড়ি। বেলা প্রায় 12টার সময় ফিরে এসে গণপতদের গাঁয়ে গেলাম। সেখানে যাবার সময় বস্তির এদিকে কাশের মাঠটা থেকে পাহাড় বেশ দেখাচ্ছিল। ভাবলাম সব লোকে আমাদের গাঁয়ে নীল পুজোর দিন দুপুরে কাদামাটি দেখতে গিয়েছে। ছাড়ানো ধানগুলো এখনো কাদার ওপরে, ভালো করে গাছ বার হয়নি। ঝাঁঝা করছে দুপুর। গণপতদের বাড়ি গিয়ে ওদের বাড়ির মধ্যে সব ঘুরে ঘুরে দেখা গেল। তারপর দইয়ের শরবত খেয়ে ঠান্ডা হলাম। এপারে যুগল শিশি হাতে করে ঔষধ নিতে এলো। সব কাজ মিটিয়ে আমি বেরিয়ে এলাম ললিতবাবুর সঙ্গে দেখা করতে দিরা কাছারিতে। সেখানে তরমুজের শরবত ও লুচি ইত্যাদি ললিতবাবু খাওয়ালেন, কিছুতেই ছাড়লেন না। 3:30 সময় সেখান থেকে বেরুলাম। পথে ললিতবাবুর সঙ্গে আইনস্টাইন সম্বন্ধে কথাবার্তা হলো। ঝাঁঝা করছে রোদ্দুর। আমরা গেলাম কমলাকুণ্ডু, সেই বস্তিটার কাছে 3 সীমানার মীমাংসা করতে। সেখানে হরিবাবুর তহসিলদারও এলো। সেখান থেকে বার হয়ে ঘোড়া ছুটিয়ে দিলাম। বেলা পড়ে গেল। পাহাড়টার দিকে চাইতে চাইতে ভাবছিলাম গাছটায় 2-1 দিন হলো চড়কের কাঁটা ভাঙা হয়েছে। আজ যদি হঠাৎ যাই তবে সেসব দেখে মনে হবে আবার ছোট হয়ে বনগাঁয়ে পড়ি। ক্রমে বেশ রৌদ্র গড়িয়ে বিকেল হয়ে গেল। নাড়াবৈহারের দিকে সূর্যটা লাল হয়ে ডুবে যেতে লাগল। ঘোড়াটা কি চমৎকার ছোটে, কি আরাম! মুক্ত মাঠের মধ্যে হাওয়ায় ওরকম ঘোড়া ছুটিয়ে আসা কি আনন্দের! পথে গণপত ঝা ও সহদেব ভক্তের সঙ্গে দেখা। ইসমাইলপুর জঙ্গলে একজনকে আগুন দিয়েছে, নাম বললে হংসরাজ। আসারদি আমিন জমি মেপে দিয়েছি বললে। দিরায় গম জব সব কাটা হয়ে গিয়েছে। তারপর এসে সেই যে জায়গাটায় আমি রোজ ঘোড়া নিয়ে পাহাড় দেখি সেখানে এলাম। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। বড় ভালো লাগলো। মুক্ত উদার মাঠ, হুহু নির্মল হাওয়া, দূর বিসর্পিত দিক চক্রবাল। জঙ্গলের খানিকটা খুঁড়ে ফেলেছে, তাই পাশ দিয়ে এসে লোধাইটোলার ওই পথটা দিয়ে ঘোড়াটা যা ছুটল। এসে ফিরে স্নান করলাম। দিনটা ভালো লাগলো। 11 ঘন্টা ঘোড়ার ওপর কেটেছে আজ। এত ক্লান্ত কোনো দিন হইনি। 16 এপ্রিল 1928। আজ বৈকালের দিকে ছোট ঘোড়াটা করে ললিতবাবুর দিরা কাছারি গেলাম। বেশ লাগলো। বাইরে টেবিল পেতে ললিতবাবু ও মোহিনীবাবু বসে। হু হু করে পুবে হাওয়া আসছে। সারাদিন গরমের পরে বেশ লাগলো। টেলিস্কোপে নক্ষত্রটা দেখে নিলাম। নিয়ন নেবিউলাটাও দেখলাম। তাঁরা অবজারভেশনের জন্যে টেলিস্কোপটা খাটিয়ে রেখে দিয়েছেন। এখন মনে পড়ল ছেলেবেলার কলকাতা থাকতে দেখেছিলাম চিতপুর রেলের ধারে একটা লোক এই রকম টেলিস্কোপ দিয়ে মাপ করছেন। বাবা বললেন দূরবীন। না জানি সে লোকটা এখন বেঁচে আছে কিনা। তারপর গল্পগুজব করবার পর রাত্রি 9:30টার সময় সেখান থেকে বেরুলাম। লোধাইটোলা পর্যন্ত একজন আলো দিয়ে পৌঁছে দিয়ে গেল। ভগ্নী ভগত খাতির করে সুপারি ও সিগারেট দিলে। তারপরই অন্ধকার, পথ দেখা যায় না। মাথার উপর নক্ষত্র ভরা আকাশ। নক্ষত্রের আলোয় একটু একটু পথ দেখা যাচ্ছিল। ঘোড়া বেশ ছুটল। এক জায়গায় এমন রোমান্টিক লাগছিল। বালামণ্ডলের টোলার ওদিকের মেরাক্ষেত থেকে একটা বুনো শুয়োর ঘোতঘোত করে চলে গেল। বামা বৈরেজির বাসাটা ছাড়িয়ে মাঠের মধ্যে পড়ে ঘোড়াটা যা ছুটল, একেবারে জঙ্গল। মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ। কাছারিতে এসে দেখলাম ললিতবাবু
ট্র্যাভার্স টেবিলের জন্য ড্রাফটটা পাঠিয়ে দিয়েছেন। মানি ভাগলপুর থেকে এসেছে। টেবিলের ওপর গ্লাসের জলে 3টে বড় ম্যাগনোলিয়া সাজানো। 17 এপ্রিল 1928। বৈকালের দিকে ঘোড়া নিয়ে বেড়াতে গেলাম। এক দৌড়ে এতটা পথ কখনো ঘোড়াকে আমি যেতে দেখিনি। লোধাইটোলার ওপারের মাঠে অনেক খেরি গাছ গত বৎসরের বীজ থেকে বেরিয়েছে। সেখানে ঘোড়াকে ছেড়ে দিয়ে একটা সিগারেট ধরালাম। তারপর সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে ও কুণ্ডলীকৃত ধোঁয়াটা নাকের সামনের বাতাসে ক্রমে ক্রমে মিশে যাচ্ছে দেখতে দেখতে ধীর শান্তভাবে ঘোড়া চালিয়ে লোধাইটোলার খামার দিয়ে নিয়ে এলাম। আজ খুব হাওয়াটা। 18 এপ্রিল 1928। আজও খেরিক্ষেত দিয়ে ঘোড়া ছেড়ে দিলাম। পাহাড়টা বড় সুন্দর দেখা যাচ্ছে। আশরফিকে কাল বড় রেগে গিয়ে চাবুক নিয়ে মারতে গিয়েছিলাম। সে আমাকে ক্ষেত দেখিয়ে নিয়ে বেড়ালে। আজকাল এই অপরাহ্নগুলো যে কি সুন্দর লাগে। প্রতিদিন লেখার কাজ সেরে এই পাহাড়ের এপারে লোধাইটোলায় খেরি খেতে ঘোড়া ছেড়ে দিয়ে দাঁড়াই। আজ অপূর্ব ভাব মনে এলো। সেই বোর্ডিং থেকে গ্রীষ্মের ছুটিতে এসে সোঁদালি ফুল ভরা ঝোপের তলা দিয়ে সকালবেলা মাঠে বেড়াতে যাওয়া, সেই ওধারের মাঠটা, স্নিগ্ধ নদী জলের গন্ধ। উমা পদ্মফুল দিয়ে শিব পুজো করত। সেই গ্রামের হাওয়ায়, মাঠের রূপে, নদীর জলের স্নিগ্ধতায় ফুলে ফুলে আত্মা গড়ে উঠেছিল। কি অপূর্ব আনন্দই এরা জীবনে এনে দিয়েছিল একদিন। আজও সেসব আছে, কিন্তু তাদের যেন ছেড়ে দিয়েছে। আর তারা আমার নয়। শৈশবে সে গ্রাম এখন আমার কাছ থেকে বহু দূরে চলে গিয়েছে। সেসব পুরনো পাখির ডাক, ফুল ফলের সুগন্ধ, স্নেহময় মুখের হাসি স্বপ্ন হয়ে দূরে অতীতে মিশে গিয়েছে। 10 বৎসর আগে এমন দিনে সকালে উঠে শিয়ালদহে ট্রেনে চড়ে 60 মির্জাপুরের কাছে শেষ রাত্রির জ্যোৎস্নায় বিদায় নিয়ে ভোরের বাতাসে কচি পাতা ওঠা বসন্ত দৃশ্যের মধ্যে দিয়ে রওনা হয়েছিলাম। সেই প্রথম বৃষ্টির সোদা সোদা ভিজা মাটির গন্ধ, আরও আগেই সেই পিসি রয়ের ওখানে নেমন্তন্ন, বৃন্দাবন চাকর, দেশে ফিরে স্কটের বই পড়তাম শুয়ে শুয়ে, জীবনের প্রথম যাত্রা, বড় মধুর স্বপ্নমাখা সে দিনগুলো। আমি জানি আমার কাছে যা মধুর বলে মনে হবে, অপরের কাছে তার মাধুর্য বিশেষ কিছু বোঝা যাবে না। তবু ভবিষ্যতে এই ছত্র কয়টি যদি কেউ পড়ে, তবে সে যেন ভুলে না যায় যে জীবনের আনন্দ অতি রহস্যময়। কারো কোনো দিনের স্মৃতি তুচ্ছ নয়। তারা যেন মনে রাখে ওই সব দিনগুলো এক গ্রাম্য বালককে যে সুখ একদিন দিয়েছিল, দুনিয়ার রাজৈশ্বর্য তার কাছে তুচ্ছ। সন্ধ্যা হয়েছে। বনঝাউ গাছের বনের মধ্যে দিয়ে ঘোড়া চালিয়ে ফিরে এলাম। বনঝাউ গাছের মাথায় চতুর্থীর চাঁদ উঠেছে। অল্প অল্প মেটে জ্যোৎস্না এখনো ফোটেনি। নির্জন কাশজঙ্গল, বনঝাউ গাছ, মাথার ওপর চাঁদ, দ্রুতগামী ঘোড়া, বেশ লাগে। 24 এপ্রিল 1928। আজ আমার সাহিত্য সাধনার একটা সার্থক দিন। এই জন্য যে আজ আমি আমার 2 বৎসরের পরিশ্রমের ফলস্বরূপ পথের পাঁচালী উপন্যাসখানাকে বিচিত্রাতে পাঠিয়ে দিয়েছি। ঘোড়া করে বনের মধ্যে দিয়ে বেড়াতে গেলাম। খুব বন, খুব বন। এত বনের পথ আমার জানা ছিল না। সেই বনঝাউয়ের বনের মাথায় সুন্দর জ্যোৎস্না যখন উঠেছে, তখন ঘোড়া নিয়ে ধীরে ধীরে সোদা সোদা গন্ধ আঘ্রাণ করতে করতে ঘোড়া চালিয়ে দিয়ে এলাম। সুন্দর অপূর্ব জ্যোৎস্নায় মনে ভাবছিলাম, ভরতদের ঘরে বসত যে বালকটি, কঞ্চি নিয়ে খেলা করত সে। এসব ইগোটিজম ছেড়ে এলাম। তবুও এই ঘোড়া চড়ে জ্যোৎস্না ওঠা জঙ্গলের মৃদু সুঘ্রাণ উপভোগ করতে করতে
ওই কথাটি কেবলই মনে হচ্ছে। 26শে এপ্রিল 1928। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ডায়েরি স্মৃতির রেখা এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।